আমাদের চারপাশে এমন অনেক মানুষ দেখি, তাই না, যারা হয়তো পড়াশোনায় বা বুদ্ধিতে অসাধারণ, কিন্তু জীবনের অন্য ক্ষেত্রে, যেমন ধরুন সম্পর্ক বা চাকরিতে গিয়ে বেশ হিমশিম খান। হ্যাঁ, এটা খুব পরিচিত একটা চিত্র। আবার উল্টোটাও দেখা যায়। ক্লাসের হয়তো খুব সাধারণ একজন ছাত্র, সেই পরে কর্মজীবনে গিয়ে দারুণ সাফল্য পাচ্ছে, সবার প্রিয় হয়ে উঠছে। ঠিক। তো প্রশ্নটা হলো, এর পেছনের কারণটা কি? মানে শুধু বুদ্ধিমত্তা বা আইকিউ থাকলেই কি জীবনের সব ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না? এই প্রশ্নটা নিয়েই তো তোলপাড় ফেলে দিয়েছিলেন ড্যানিয়েল গোলম্যান তার 1995-এর বিখ্যাত বইটাতে, ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দেন আইকিউ। আর আজ আমরা সেই বইটার গভীরে গিয়েই বোঝার চেষ্টা করব এই ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তা আসলেই কি, আর এটা আমাদের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। একদম। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। হ্যাঁ, গোলম্যান তো বলছেন আমাদের নাকি দুটো মন আছে। মানে ব্যাপারটা কি? আমাদের মাথার ভেতরে কি সারাক্ষণ একটা লড়াই চলে? মৃদু হেসে, লড়াই ঠিক নয়, বরং একটা অংশীদারিত্ব বলা যেতে পারে। উনি স্নায়ুবিজ্ঞানের উপর ভিত্তি করে দুটো মনের কথা বলেছেন। প্রথমটা হল আমাদের ইমোশনাল মাইন্ড বা আবেগী মন। আবেগী মন। আচ্ছা। হ্যাঁ, এটা আমাদের মস্তিষ্কের খুব প্রাচীন একটা অংশ। লিম্বিক সিস্টেমের অ্যামিগডালা এটাকে নিয়ন্ত্রণ করে। আর এই মনটা হল প্রচণ্ড দ্রুত, মানে প্রায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। যেমন ধরুন হঠাৎ চমকে ওঠা বা কাউকে দেখে খুশি হওয়া, এইগুলো। ঠিক তাই। এটা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য তৈরি একটা সিস্টেম। অনেকটা একটা অ্যালার্ম সিস্টেমের মতো, যা পরিস্থিতি পুরোপুরি বোঝার আগেই বেজে ওঠে। একেবারে। আর দ্বিতীয়টা হলো র্যাশনাল মাইন্ড বা যৌক্তিক মন। এটা মস্তিষ্কের সবচেয়ে নতুন আর উন্নত অংশ, নিওকর্টেক্স দিয়ে চলে। যেটা নিশ্চয়ই অনেক ধীর। হ্যাঁ, অনেক ধীর, যুক্তি নির্ভর এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। আবেগী মন যখন বিপদ দেখে চিৎকার করে ওঠে, তখন এই যৌক্তিক মনটাই পরিস্থিতি খতিয়ে দেখে বলে, ১ মিনিট দাঁড়াও, এটা কি আসলেই সাপ নাকি শুধু দড়ি পড়ে আছে। বাহ, দারুণ উপমা তো। তার মানে একটা মন খুব দ্রুত একটা খসড়া তৈরি করে, আর অন্য মনটা সেটাকে সম্পাদনা করে। একদম। আর ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ এর মূল কথাটাই হলো এই দুটো মনের মধ্যে একটা কার্যকর বন্ধুত্ব বা পার্টনারশিপ তৈরি করা। আর যখন সেটা হয় না? তখনই সমস্যাটা হয়, যখন আবেগী মনটা যৌক্তিক মনকে পুরোপুরি দখল করে ফেলে। গোলম্যান একে বলছেন অ্যামিগডালা হাইজ্যাক। ও আচ্ছা, মানে যখন আমরা হুট করে রেগে গিয়ে এমন কিছু বলে ফেলি যার জন্য পরে আফসোস হয়, ওটাই কি তাহলে অ্যামিগডালা হাইজ্যাক? ঠিক ধরেছেন, ওটাই তার সেরা উদাহরণ। তাহলে এই ভারসাম্যটা তৈরি করার জন্য ঠিক কি কি দক্ষতার প্রয়োজন? গোলমান তো 5টা মূল উপাদানের কথা বলেছেন, তাই না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলো নাকি শেখা সম্ভব। হ্যাঁ, এগুলো জন্মগত নয়, আর এটাই সবচেয়ে বড় আশার কথা। চলুন তাহলে প্রথমটা দিয়ে শুরু করি, আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। অবশ্যই। এটাই হলো পুরো কাঠামোর ভিত। আত্মসচেতনতা মানে হলো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে নিজের আবেগটাকে ঠিকঠাক চেনা এবং তাকে একটা নাম দিতে পারা। নাম দিতে পারা মানে? মানে আমরা অনেক সময় বলি, আমার ভালো লাগছে না। কিন্তু কেন ভালো লাগছে না? আমি কি হতাশ, বিরক্ত, নাকি দুঃখ পেয়েছি? এই নির্দিষ্ট অনুভূতিটাকে চিহ্নিত করতে পারাই হলো আত্মসচেতনতা। কিন্তু এটা জেনে কি হবে? আমার রাগ উঠছে, এটা তো আমি জানি। কারণ কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপই হল তাকে চেনা। ধরুন, রাস্তায় কেউ আপনাকে ভুলভাবে ওভারটেক করল, আপনার প্রচণ্ড রাগ উঠল। আত্মসচেতনতা আপনাকে শুধু বলবে না যে আমার রাগ উঠছে। তাহলে আর কি বলবে? এটা আপনাকে প্রশ্ন করতে শেখাবে, কেন রাগ উঠছে, কারণটা কি? আপনাকে অসম্মান করা হয়েছে বলে মনে হচ্ছে, নাকি একটা দুর্ঘটনা ঘটতে পারত সেই ভয়ে? কারণটা ধরতে পারলেই কিন্তু আবেগের উপর আপনার নিয়ন্ত্রণ বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, নিজের অনুভূতির ওপর একটা স্পটলাইট ফেলার মতো। বেশ, তো আবেগটাকে তো চিনলাম, কিন্তু সামলাবো কি করে? এখানেই কি দ্বিতীয় উপাদান, মানে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশনের ভূমিকা? না যৌক্তিক আচরণের মধ্যে একটা পজ বাটন। একটা বিরতির বোতাম? হ্যাঁ, এটা কিন্তু আবেগ দমন করা নয়, বরং আবেগের প্রকাশকে নিয়ন্ত্রণ করা। ধরুন, অফিসে বস সবার সামনে আপনার কাজের সমালোচনা করলেন। আপনার আবেগী মন তো বলবে, এক্ষুনি প্রতিবাদ করো, এটা অন্যায়। যার ফল হতে পারে খুবই খারাপ। একদম। কিন্তু আপনার আত্মনিয়ন্ত্রণ আপনাকে বলবে, একটু থামো,
এখন প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি আরও খারাপ হবে। মিটিংটা শেষ হোক, তারপর ঠান্ডা মাথায় কথা বলা যাবে। এই যে হটকারী আচরণটাকে থামিয়ে দেওয়া। হ্যাঁ, এই থামিয়ে দিয়ে অন্যদিকে চালিত করার ক্ষমতাই হলো আত্মনিয়ন্ত্রণ। আর যেটা পারে তাকে কিন্তু অন্যেরা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে করে। এটা ঠিক। তো এই দুটো উপাদান, আত্মসচেতনতা আর আত্মনিয়ন্ত্রণ, এগুলো তো পুরোটাই নিজের ভেতরের ব্যাপার। কিন্তু এই কঠিন কাজগুলো করার জন্য যে একটা শক্তি দরকার, সেটা কোথা থেকে আসবে? এখানেই কি তৃতীয় উপাদান, মানে প্রেরণা বা মোটিভেশনের কথা আসে? হ্যাঁ, এবং গোলম্যান এখানে এক বিশেষ ধরনের প্রেরণার কথা বলছেন। এটা টাকা, খ্যাতি বা পদের মতো বাইরের কোনো পুরস্কার থেকে আসে না। তাহলে কোথা থেকে আসে? এটা আসে ভেতর থেকে, কাজের প্রতি ভালোবাসা থেকে, নতুন কিছু শেখার আনন্দ থেকে, বা কোনো একটা বড় লক্ষ্যের অংশ হওয়ার অনুভূতি থেকে। একে বলা হয় অভ্যন্তরীণ প্রেরণা। আর যাদের এই প্রেরণাটা শক্তিশালী, তারা সহজে হাল ছাড়ে না, তাই তো? একদম, ব্যর্থতা তাদের থামাতে পারে না। ধরুন একজন লেখক 10 বার প্রত্যাখ্যাত হওয়ার পরেও 11 নম্বর পাণ্ডুলিপিটা লেখা শুরু করেন। কেন? কারণ তিনি লেখার আনন্দেই লেখেন। এই অধ্যবসায়, এই আশাবাদ, এটাই হলো উচ্চ ইকিউর লক্ষণ। আচ্ছা, এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তার পুরোটাই তো নিজেকে নিয়ে, নিজেকে বোঝা, নিয়ন্ত্রণ করা আর প্রেরিত করা। কিন্তু মানুষ তো একা থাকে না। এখানেই কি চতুর্থ উপাদান, মানে সহানুভূতি বা এমপ্যাথির প্রবেশ ঘটছে? ঠিক তাই। সহানুভূতি মানে হলো অন্যের মানসিক অবস্থাটা বুঝতে পারা, মানে অন্যের জুতোয় পা গলিয়ে তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা দেখার চেষ্টা করা। এটা শুধু অন্যের দুঃখে দুঃখ পাওয়া নয়, তাই তো? না, তার চেয়েও বেশি। এটা হলো তার না বলা কথাগুলো, তার শারীরিক ভাষা, তার আবেগের পেছনের কারণটা বোঝার চেষ্টা করা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সহানুভূতি দেখানো কি সবসময় ভালো? মানে বিশেষ করে কর্মক্ষেত্রে অতিরিক্ত সহানুভূতিকে কি অনেকে দুর্বলতা বলে ধরে নিতে পারে না? এটা একটা অসাধারণ প্রশ্ন। আর এখানে একটা সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। সহানুভূতি মানে এই নয় যে আপনাকে অন্যের সব দাবিতে রাজি হতে হবে। বা তার আবেগে ভেসে যেতে হবে? একদম না। মনোবিজ্ঞানীরা 2 ধরনের সহানুভূতির কথা বলেন। একটা হলো অ্যাফেক্টিভ এমপ্যাথি, যেখানে আপনি অন্যের আবেগটা নিজেও অনুভব করেন। অন্যটা হলো কগনিটিভ এমপ্যাথি, সেটা কি রকম? যেখানে আপনি তার আবেগ আর দৃষ্টিকোণটা বুদ্ধিমত্তার সাথে বোঝেন, কিন্তু নিজে আবেগাপ্লুত হয়ে পড়েন না। একজন ভালো নেতা বা সার্জনের জন্য এই কগনিটিভ এমপ্যাথি অপরিহার্য। তিনি রোগীর কষ্টটা বোঝেন, কিন্তু সেই কষ্টে নিজে ভেঙে পড়লে তো চিকিৎসা করতে পারবেন না। দারুণ একটা পার্থক্য। তার মানে সহানুভূতি মানে অন্যের দ্বারা চালিত হওয়া নয়, বরং তাকে আরও ভালোভাবে বোঝা। আর এই বোঝাপড়াটাকেই কি আমরা পঞ্চম উপাদানে, অর্থাৎ সামাজিক দক্ষতায় বা সোশ্যাল স্কিলসে কাজে লাগাই? একেবারে। সামাজিক দক্ষতা হল ইমোশনাল ইন্টেলিজেন্সের বহিঃপ্রকাশ। প্রথম 4টি উপাদান যদি আপনার ভেতরের প্রস্তুতি হয়, তবে সামাজিক দক্ষতা হল সেই প্রস্তুতির চূড়ান্ত প্রয়োগ। মানে সম্পর্ক তৈরি করা, দলবদ্ধভাবে কাজ করা, এইগুলো? হ্যাঁ, কার্যকরভাবে যোগাযোগ করা, অন্যদের কোনো ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা, দ্বন্দ্ব মেটানো আর বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করা। একটা উদাহরণ দিলে বোধহয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন একটা টিমে প্রজেক্ট নিয়ে 2টো ভিন্ন মত তৈরি হয়েছে, আর পরিস্থিতি বেশ উত্তপ্ত। যার সামাজিক দক্ষতা ভালো, তিনি কি করবেন? কি করবেন? তিনি প্রথমে সহানুভূতি দিয়ে 2 পক্ষেরই উদ্বেগের কারণটা বোঝার চেষ্টা করবেন। তারপর আত্মনিয়ন্ত্রণ ব্যবহার করে নিজে শান্ত থাকবেন আর এমনভাবে কথা বলবেন যাতে কেউ ব্যক্তিগতভাবে আঘাত না পায়। আর তারপর? একটা গেমাইনসামা সমাধানে আসতে উৎসাহিত করবেন। বাহ! তার মানে সামাজিক দক্ষতা আসলে বিচ্ছিন্ন কোনো গুণ নয়, এটা আগের 4টি উপাদানের একটা সম্মিলিত ফলাফল। ঠিক তাই। আচ্ছা, তাহলে আমরা যদি একেবারে শুরুতে ফিরে যাই, আমাদের সেই মূল প্রশ্নে, কেন খুব মেধাবী বা উচ্চ আইকিউ সম্পন্ন মানুষও জীবনে ব্যর্থ হয়? এই আলোচনার পর উত্তরটা এখন বেশ স্পষ্ট, তাই না? গোলম্যানের মূল কথাটি হল, আইকিউ হয়তো আপনাকে একটা ভালো চাকরি বা ভালো বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ করে দেবে, ওটা আপনার এন্ট্রি পাস। কিন্তু তারপর? কিন্তু কর্মজীবনে উন্নতি করা, নেতৃত্ব দেওয়া, চাপের মুখে ঠিক থাকা এবং ব্যক্তিগত জীবনে সুখী সম্পর্ক বজায় রাখার জন্য যা দরকার তা হল ইকিউ। কারণ একজন হয়তো প্রযুক্তিগতভাবে অসাধারণ দক্ষ, কিন্তু যদি তিনি দলের অন্যদের সাথে কাজ করতে না পারেন, বা
গ্রাহকের চাহিদা বুঝতে না পারেন বা সামান্য সমালোচনায় ভেঙে পড়েন, তাহলে তার সেই মেধাটা তো পুরোপুরি কাজেই লাগবে না। তার মানে আইকিউ আমাদের সম্ভাবনার একটা দরজা খুলে দেয়, কিন্তু সেই সম্ভাবনার কতটা আমরা বাস্তবে রূপ দিতে পারবো তা অনেকাংশে নির্ভর করে আমাদের ইকিউ এর ওপর। একদম। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো যে আমাদের আবেগ কোনো দুর্বলতা নয়, বরং এটা তথ্যের একটা খুব গুরুত্বপূর্ণ উৎস। আর সবচেয়ে বড় কথা হলো এই দক্ষতাগুলো চর্চার মাধ্যমে অর্জন করা সম্ভব। ঠিক। আর এখান থেকেই একটা জরুরি প্রশ্ন ওঠে, যা হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন। কি সেটা? শেষবার কখন আপনার জীবনে, তা সে কর্মক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত জীবনে, বড় কোনো ভুল বোঝাবুঝি বা সংঘাত হয়েছিল? সেই ঘটনাটা একবার ভাবুন তো। আজকের আলোচনার এই 5টি উপাদানের আলোয় যদি ঘটনাটাকে দেখেন, তাহলে কোন দক্ষতাটির অভাব সবচেয়ে বেশি চোখে পড়ছে? আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, প্রেরণা, সহানুভূতি, নাকি সামাজিক দক্ষতা? আর সেই একটি দক্ষতাকে শক্তিশালী করার জন্য আপনার প্রথম পদক্ষেপটি কি হতে পারে?